স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছে। দর্শক, স্টুডিও আলোচনা করবে, তবে তার আগে জাতীয় দৈনিকগুলোর প্রধান খবরগুলোর দিকে যদি একটু দৃষ্টি দেই। দৈনিক প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, সাহস, দেশপ্রেম ও নীতি নিষ্ঠার প্রতীক ছিলেন বিএনপি বেগম খালেদা জিয়া। নাগরিক শোক সভা, বিশিষ্ট নাগরিকরা বলেছেন রুচিশীলতা, মার্জিত নেতৃত্ব ও উদার দৃষ্টিভঙ্গির জন্য বাংলাদেশের রাজনীতিতে তিনি অনন্য। এছাড়া ইসলামপন্থীদের ভোট 3 বাক্সে বিভক্তি নিয়ে একটি প্রতিবেদন আছে। দেশে এলপিজি আমদানি কমেছে 1.5 লাখ টন, সরবরাহ সংকট। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, খালেদা জিয়ার চিকিৎসার সব ডকুমেন্ট জব্দ করুন। নাগরিক শোক সভায় ডাক্তার এফ.এম. সিদ্দিক এবং এই অভিযোগটা তোলা হয়েছে যে তাকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে আস্তে আস্তে ঠেলে দেওয়া হয়েছে। উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত 2 পরিবারের 6 জন এবং পাবনা 1 ও 2 আসনে তফসিল ঘোষণা। ভোট 12ই ফেব্রুয়ারি হচ্ছে, অর্থাৎ 300 আসনে 12 ফেব্রুয়ারি ভোট হচ্ছে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, উত্তরায় আবাসিক ভবনে আগুন, শিশুসহ 6 জন নিহত। জিগাতলায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকা শক্তি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভায় বক্তারা। খালেদা জিয়ার চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা ছিল বলেছেন তার চিকিৎসক ডাক্তার সিদ্দিকী। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, 5 বিভাগ ও সীমান্তবর্তী আসনে গুরুত্ব জামাতের, এবং জামাতের আসন ভিত্তিক একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়েছে সমকালে। জোট ছেড়ে নির্বাচনে ইসলামী আন্দোলন, জামাতের কাছে আরও আসন চেয়েছে এনসিপি, মামুনুল হক বলেছেন। ছাদে তালা, ধোঁয়ায় প্রাণ গেল 3 শিশু সহ 6 জনের। বলছিলাম উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 6 জনের মৃত্যুর খবর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, উত্তরায় 6 তলায় আবাসিক ভবনে মৃত্যু, ধোঁয়ায় 6 জনের মৃত্যু। যে পরিবারের 3 জনই মারা গেছেন সেই পরিবারের একটি ছবিও আছে। নাগরিক শোক সভায় বক্তারা, খালেদা জিয়ার আদর্শই ভবিষ্যৎ চালিকা শক্তি। বিএনপির মিত্ররা তাকিয়ে জাতীয় সরকারের দিকে, এ নিয়ে একটি প্রতিবেদন আছে দৈনিক যুগান্তরে। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, সত্যিকার দেশের নেত্রী হয়ে উঠেছিলেন খালেদা জিয়া। ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলি বৈঠক। এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ। এবং উত্তরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 6 জনের মৃত্যুর খবরটিও গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, রাজধানীতে 1 বছরে 643 বেওয়ারিশ লাশ। রায়ের বাজার সহ বিভিন্ন জায়গায় এগুলো দাফন করা হয়েছে। এছাড়া তেলের টাকা চাওয়ায় পেট্রোল পাম্পের কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যা এবং ভুল চিকিৎসায় বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেছেন নাগরিক শোক সভায় বিশিষ্টজনেরা। এবং তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের যে ভার্চুয়াল বৈঠক, বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, অধ্যক্ষ উপাধ্যক্ষ পদ রাজনৈতিক প্রভাবমুক্ত হচ্ছে। এটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে কালবেলা। এবং খালেদা জিয়ার আদর্শই হবে চালিকা শক্তি, ছবি সহ বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে দৈনিক কালবেলায়। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, ভাঙল জামাত জোট, ইসলামী আন্দোলনের এককভাবে 268 আসনে প্রার্থী ঘোষণা। সরকারের মেয়াদ 1 মাসও নেই, এর মাঝে বিমানের 3 পরিচালক নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, নিয়ে একটি প্রতিবেদন আছে দৈনিক ইনকিলাবে। এছাড়া নাগরিক সমাজের শোক সভায় বক্তারা, খালেদা জিয়াকে হৃদয়ে ধারণ করতে হবে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, জোটে উচ্চ কক্ষের সমীকরণ, স্বস্তিতে বিএনপি, জামাতকে ছাড়াই লড়বে ইসলামী আন্দোলন, জনগণের ক্ষমতা বাড়াতে হবে বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং নাগরিক শোক সভায় শ্রদ্ধা, মৃত্যুঞ্জয়ী খালেদা জিয়া। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, থানায় থানায় গাড়ি সংকট, পুলিশের যে গাড়ি সংকট, এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেশ রূপান্তরে। ধোঁয়ায় দম বন্ধ, চির ঘুমে 6 প্রাণ। এবং দেশ ও মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন খালেদা জিয়া। নাগরিক শোক সভার সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকা শক্তি। এছাড়া ইরানে হামলা না করতে রাজি ট্রাম্প, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টায় সৌদি, কাতার এবং ওমান। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, বিপিডিবির লোকসান বেড়েছে 94%, তাদের বিশেষ প্রতিবেদন। এছাড়া নাগরিক শোক সভায় খালেদা জিয়া সত্যিকার অর্থেই দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, পার্শিয়াল রোল আউট অফ নিউ পে স্কেল লাইকলি ফ্রম জানুয়ারি। আইএবি লিভস জামাত, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ লিভস জামাত লেড ব্লক টু রান সলো ইন 268 সিটস। Khaleda's legacy is central to our democratic future. The New Age প্রধান শিরোনাম, 6 killed in Uttara building fire, Khaleda's ideal term guiding force for nation. এবং The Daily Observer প্রধান শিরোনাম, price shock rocks households as LPG essential go out. অর্থাৎ এলপিজি নিয়ে যে সংকট, যেটা বেশ কয়েকদিন ধরে চলছে, এই নিয়ে ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম। এই ছিল জাতীয় দৈনিকগুলো প্রধান শিরোনাম। স্টুডিও আলোচনা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর
এস এম শামীম রেজা, শুরুতে একটু আলোচনা করতে চাই বেগম খালেদা জিয়াকে নিয়ে। আমরা দেখেছি যে তার মৃত্যুর পরে যে জানা যায় যে লাখো মানুষের অংশগ্রহণ এবং নাগরিক শোক সভা আমরা দেখলাম। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে বিশেষ করে একটি দিক নিয়ে আলোচনা করতে চাই, যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার ভূমিকা এবং যে অভিযোগটা আগেও ছিল, কালকে তার চিকিৎসকও বললেন যে তাকে ধীরে ধীরে স্লো পয়জনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই। তো যে কোনো রাজনীতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে আমরা যখন আলোচনা করি তখন মনে রাখতে হবে যে তার একটা সময়কাল থাকে, যে সময়কালে তিনি বড় রাজনীতিক হয়ে ওঠেন এবং তার গুরুত্ব আমরা অনুধাবন করি। এটা আমাদের প্রয়াত শুধু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে না, যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। আবার এরপরে তিনি যদি সরকার গঠন করতে সক্ষম হন, সব বড় রাজনীতিবিদদের পক্ষে তো আর সরকার গঠন সম্ভব হয় না বা দলকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না, তখন একভাবে তাকে আমরা মূল্যায়ন করি। আর একটা বড় মূল্যায়নের জায়গা তার রাজনৈতিক সংগ্রামের কাল কিংবা তার দেশ পরিচালনার বাইরে তার প্রভাব কতটুকু থাকলো এবং আপনি কতদিন তাকে স্মরণ করতে পারছেন বা তাকে প্রাসঙ্গিক বলে ভাবছেন। এবং একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে আঞ্চলিক আন্তর্জাতিক রাজনীতিতেও তার গ্রহণযোগ্যতা কীভাবে তৈরি হয়েছে। তো সবগুলো মিলে যদি আরেকবার পেছনের দিকে আমরা তাকাই, যে সময়ে তার উত্থান, একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রমুখী এবং স্বাধীনতার এক দশক পার হতে না হতেই আর একটা অগণতান্ত্রিক সরকার আমাদের এখানে জেঁকে বসেছিল এবং সেখানে তার ভূমিকা তো অনন্য সাধারণ, আমরা সবসময় সেটা স্মরণ করছি। এবং যে পর্যায়ে তার উত্থান ঘটেছে, আমরা এই অনুষ্ঠানের সময় তো আগেও আলোচনা করেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে একেবারে তার ওই গৃহবধূ এই লেভেলিংটার আমি খুব একটা পক্ষে না, কারণ তিনি একজন ব্যক্তিত্ব এবং তিনি যে আবহের মধ্যে ছিলেন সেখানে তার মাঠের রাজনীতিতে হয়তো তাকে দেখা যায়নি, কিন্তু যথেষ্ট পরিমাণে তার অভিজ্ঞতা হয়েছে বলেই আমি মনে করি। তিনি একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী ছিলেন, সেনাপ্রধানের স্ত্রী ছিলেন, একজন ফোর্সেস কমান্ডার এবং সেক্টর কমান্ডারের স্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সময়কালে তিনি প্রত্যক্ষ করেছেন বিষয়গুলো। অর্থাৎ তার যে রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না এটা বলা যায় না, কিন্তু পরবর্তী সময়ে এসে তার যে অনন্য সাধারণ ভূমিকা, দলকে সংগঠিত করা, এবং যে কথাটা আমি বলছিলাম যে দলকে তো অনেকেই সংগঠিত করেছেন বিভিন্ন সময় আমাদের রাজনীতির বিভিন্ন মোড়ে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে, কিন্তু একটা সফলভাবে নির্বাচনে নিয়ে যাওয়া এবং নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজয়ের পরে সরকার গঠন করা তিনবার, এবং এর মাঝে বিরোধী দলেও তিনি থেকেছেন। সব মিলে যে মূল্যায়ন প্রত্যেকে করেছেন, এগুলো তো দীর্ঘ মূল্যায়ন। আমরা যদি খুব সংক্ষিপ্ত করে আনি এরকম যে তার সবচেয়ে বড় জিনিস রাজনীতিতে তার মার্জিত উপস্থিতি। রাজনীতি মানে আমরা মনে করেছি এটা একটা মারদাঙ্গা বিষয়, যে একজন শোভন মানুষ তিনি রাজনীতিতে আসতে পারবেন না। দেখবেন এখনো পর্যন্ত কথা প্রচলিত আছে যে আপনি তো খুব নরম সরম মানুষ, আপনি রাজনীতিতে ভালো করবেন কি করে, আপনার টাকা পয়সা নিয়ে আপনি রাজনীতিকে কি করবেন। রাজনীতি মানেই হচ্ছে যে আমাকে একটা দল গোষ্ঠী, মানে এক ধরনের অত্যন্ত সবসময় উত্তেজিত অবস্থায় আছে, মারদাঙ্গা অবস্থায় আছে, এক ধরনের আচরণের এক ধরনের উগ্রতা প্রকাশ করতে তাদেরকে কতটা ব্যবস্থাপনার মধ্যে আনতে পারছেন, এটাই বোধহয় আপনার রাজনৈতিক বড় কৌশল। কিন্তু খালেদা জিয়া সেটাকে ভুল প্রমাণিত করেছেন এবং একজন মানুষের মার্জিত উপস্থিতি, তার ব্যক্তিত্ব, এমনকি তার কথা বলা, অন্য রাজনৈতিক সহকর্মী সম্পর্কে তার মতামত প্রদান, সেগুলো যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেটা তো আমি প্রত্যেকেই জানি। যে আমাদের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে এক পর্যায়ে, এবং আমরা অনুভব করেছি যে কতটা প্রয়োজনীয় ছিল যে তাদের দেখা সাক্ষাৎ হওয়া প্রয়োজন। বড় দলগুলোর মধ্যে তাদের দেখা হচ্ছে না, তাদের কথা হচ্ছে না, এবং একটা রাজনৈতিক একটা বন্ধত্বের মধ্যে আমরা পড়ে গেছি, যেটা থেকে আর যেটা থেকে আমরা দীর্ঘ সময় আর বেরিয়ে হতে পারলাম না, এবং আবার অনেক প্রাণের বিনিময়ে আমাদের সেই পরিবর্তনটা আনতে হলো। তো সেক্ষেত্রে খালেদা জিয়ার এটা একটা বড় ধরনের রাজনীতিতে আমি মনে করি যে একটা অবদান। যে একটি জায়গা কালকেও নাগরিক শোক সভায় প্রত্যেকেই বলেছেন, ওনার চিকিৎসকও বলেছেন যে এই যে গণতান্ত্রিক উত্তরণে তার যে দীর্ঘ সংগ্রাম, সেই সংগ্রাম পেরিয়ে যখন 12 তারিখ ভোটের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার এই সময়টা উনি দেখে যেতে পারলেন। এই আমি ওই প্রসঙ্গে দ্রুত আসছি যে সেক্ষেত্রে দেখুন, একজন যখন দেশ পরিচালনা করেন, সরকার পরিচালনা করেন, অসংখ্য নীতির ব্যাপারে তাকে মনোযোগ দিতে হয়, সেটা ভিন্ন আর একটা মূল্যায়ন। কিন্তু যেভাবে রাজপথের খালেদা জিয়াকে আমরা মূল্যায়ন করব, তার সরকারের ব্যাপারে আমাদের হয়তো বিভিন্ন রকম বিশ্লেষণ থাকতে পারে, আরও 10 বছর 15-20 বছর পরে অনেকভাবে মূল্যায়ন হবে। কিন্তু সেই মূল্যায়নের মধ্যেও আমি মনে করি যে তার বড় একটা অবদান আমাদের এই যে বেসরকারি খাতের আজকে যে বিকাশ, সেটার অন্তত শুরুটা তার হাত দিয়ে। আমাদের নারী শিক্ষার ক্ষেত্রে তার অসাধারণ অবদান রয়েছে এবং ব্যক্তিগতভাবে তার আগ্রহ ছিল সেখানে।
কৃষির উন্নয়নের একটা বড় অংশও কিন্তু তার সময়ে সূচিত হয়েছে। এবং এই যে বাজেট, যেটা বারবার বলছে যে আজকে যেটা কাঠামোর মধ্যে সেটা দাঁড়িয়েছে, এবং সেটা তার সময় হয়েছে, এবং সেই স্বাধীনতা তিনি তখনকার অর্থমন্ত্রীকে দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা যে এই আলোচনা তো বিভিন্ন সময় হয়েছে, দীর্ঘ আলোচনা আমাদের প্রয়োজন নেই। সবচেয়ে বড় কথা যে রাজনীতিতে একটা শিষ্টতা আনা, একটা ভদ্রতা আনা, এবং আমরাও যে বৈশ্বিক দক্ষিণ থেকে একটা উন্নত রাষ্ট্রের মতো রাজনীতিতে আচরণ করতে, হ্যাঁ দ্বান্দ্বিক অবস্থা তৈরি হয়েছে, সকল সিদ্ধান্ত সকলের মনোপুত হয়নি, সকল সিদ্ধান্ত হয়তো কালের বিচারে সঠিক নাও বলে প্রমাণিত হতে পারে, কিন্তু দেখতে হবে যে তার উদ্দেশ্য কি ছিল, এবং গণতন্ত্রের অগ্রযাত্রার ক্ষেত্রে তার ছোট করে যে জায়গাটা বলছিলাম যে ভোটের যেটা এই সময়টা বড় আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি, আবার ওইটাতে আসবো যে রাজনৈতিক শিষ্টতা। আমাদের কিন্তু খুব বেদনাদায়ক মনে হচ্ছে যে তার যে দল, সেই দলের মধ্যেও কোনো ক্ষেত্রে আমরা কোন্দল দেখছি, হতাহতের ঘটনা দেখছি, যেটা কোনোভাবেই কিন্তু খালেদা জিয়ার আদর্শের প্রতিফলন না। সেটা স্মরণ করিয়ে দেওয়া উচিত তার দলকে। আর এটা খুব দ্রুত এটা বলি যে দেখুন, তার যে গ্রহণযোগ্যতা দক্ষিণ এশিয়া বা দক্ষিণ এশিয়ার বাইরে তৈরি হয়েছিল, এটাও আমাদের গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। আমরা অনেক বড় জাতীয় নেতাকে পেয়েছি, কিন্তু দেখবেন তার সময়কাল যখন শেষ হয়ে যাচ্ছে, তার হয়তো পরবর্তী রাজনৈতিক সময়কালে অতটা আলোচিত হচ্ছে না, প্রাসঙ্গিক থাকছেন না। কিন্তু খালেদা জিয়ার এটাই একটা বড় সাফল্য যে তিনি তার মাঠ পর্যায়ে রাজনৈতিক কাল, তার সরকার গঠন, তার বিরোধী দল, এর পরেও দীর্ঘদিন পর্যন্ত তিনি প্রাসঙ্গিক থেকেছেন। অর্থাৎ আপনি যেটা বলছেন যে তার শিষ্টতার যে শিষ্টতার শুধু না, তার গৃহীত অনেক নীতি পরবর্তীতে অন্য সরকারগুলো সেটা সুবিধা পেয়েছেন, অন্য সরকারগুলো সেগুলো আরো সম্প্রসারিত করেছেন। আর চিকিৎসার যে প্রসঙ্গটা বলছিলেন, দেখুন এটা চিকিৎসকরা ভালো বলতে পারবেন, তবে এটা দুর্ভাগ্যজনক যে অনেক ধরনের তার শারীরিক জটিলতা ছিল, এবং এই অবস্থায় একটা জেল জীবনে আপনি একটা স্বাভাবিক চিকিৎসার আশা তো করা যায় না। অনেক ধরনের জেল থেকেও হয়তো সুবিধা এখনো আছে, তারা হয়তো একটা ভিন্ন ব্যাখ্যা করতে পারেন। তো একটা চ্যালেঞ্জ তো থাকেই তার ক্ষেত্রে, এবং এই মামলা নিয়েও অনেক ধরনের আলোচনা আছে, অনেক ধরনের বক্তব্য বিতর্ক আছে। অন্যভাবে এটা বিবেচনা করা যেত। এই আপনার চ্যানেলে বা আপনার এই অনুষ্ঠান যখন ছিল না, তো আপনি যখন সঞ্চালনা করেছেন, আমরা বিভিন্ন সময় ছোট ছোট করে এই প্রসঙ্গগুলো আনার চেষ্টা করেছি। হয়তো তখন পরিবেশ এরকম ছিল না, আমরা 30 সেকেন্ড 1 মিনিটে বলতে চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব আইনের ক্ষেত্রে, নির্বাহী আদেশে বা অন্যান্য বিবেচনায় তাকে সুযোগগুলো দেওয়া। তো তার চিকিৎসকরা কথা তুলেছেন, যদি সেটা খতিয়ে দেখার সুযোগ থাকে নিশ্চয়ই তারা দেখবেন। তবে এটাই বলা হচ্ছে যে আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক যে চিকিৎসা বা ভুল চিকিৎসা কিংবা সঠিক চিকিৎসা না পাওয়া থেকে বেদনার তো আর কোনো কিছু নেই। একটু দৃষ্টি দিতে চাই আজকে সবগুলো পত্রপত্রিকাতে বেশ গুরুত্ব দিয়ে এই যে ইসলামপন্থীদের ভোট 3 বাক্সে বিভক্ত হয়ে গেল। ইসলামী আন্দোলন বলছে যে জামাতের সঙ্গে নির্বাচনী ঐক্যে না থাকার কারণ হচ্ছে আমরা নীতি ও ইনসাফের প্রশ্নে বৈষম্যের শিকার হয়েছে। ইসলামী আন্দোলন বৈষম্যের শিকার হয়েছে। আর জামাত বলছে আমরা ওনাদের জন্য চেয়ার খালিও রেখেছি, আসনও ফাঁকা রেখেছি, আর কি করণীয় ছিল আমাদের। এই যে ইসলামপন্থীদের ভোট 3 বাক্সে বিভক্ত হয়ে গেল, 11 দলীয় জোটে ভাঙন, 10 দলীয় জোট, এই জায়গাটিকে কিভাবে দেখছেন? দেখুন, যে আলোচনাটা এই জুলাই বিপ্লবের বা অভ্যুত্থানের পরে আমরা শুরু করেছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ কোন দিকে যাবে, মানে বাংলাদেশকে একটা মধ্যপন্থার গণতান্ত্রিক দেশ হিসাবে যাবে, নাকি বাংলাদেশে একটা ধর্মভিত্তিক একটা বিশেষ ব্যবস্থার দিকে বাংলাদেশ যাবে। কারণ ধর্মভিত্তিক ব্যবস্থা মানে এই না যে কালকে আমাদের সবকিছু পাল্টে শরিয়া ভিত্তিক বা ধর্মভিত্তিক সংবিধান, সেটা বোঝাচ্ছি না। তারাও সংবিধান সংস্কারের কথা বলছেন, অন্য সংস্কারে তারাই বরং বেশি উচ্চকণ্ঠ অন্যদের চাইতে। কিন্তু তাদের বিভিন্ন কথা বা বক্তব্যে, সভা সেমিনারে মাঝে মধ্যে কিন্তু তারা বলে ফেলছেন যে তারা কি ধরনের সমাজ ব্যবস্থা চান বা কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা চান। সুতরাং আমরা কিন্তু নিশ্চিত নই যে তারা এই সংস্কারে পূর্ণাঙ্গ মত দিলেও, মানে সংস্কারের একেবারে অগ্রভাগে থাকার কথা বললেও, তারা আসলে পুরোপুরি এটা বাস্তবায়ন করবেন, নাকি এর মাঝে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা ধর্মীয় বিধান চাইবেন। ধর্মীয় বিধান সর্বত্র প্রয়োজন পড়ে না, আপনি 4-5টা গুরুত্বপূর্ণ জায়গা হলেই সেটা কিন্তু বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তো যদি এখান থেকে আলোচনাটা করি, সেক্ষেত্রে গত 1-2 সপ্তাহ খেয়াল করছে সামাজিক মাধ্যম বা বিভিন্ন ক্ষেত্রে আলোচনার একটা মোড় ঘোরানোর চেষ্টা হচ্ছে যে আমাদের ধর্মপছন্দ দলগুলোর একটা বড় ধরনের সুবিধা তারা পেতে যাচ্ছেন কিনা, এরকম একটা আলোচনা কিন্তু আপনি নিশ্চয়ই সাংবাদিক হিসাবেও খেয়াল করেছেন। বরং সেই হিসাবে আমরা মধ্যপন্থার দলগুলো নিয়ে অতটা কিন্তু আলোচনা করছি না যে তারা কতটা অ্যাগ্রেসিভলি, আমি অ্যাগ্রেসিভ ওই অর্থেই বলছি যে কতটা জোরালোভাবে তারা তাদের এই রাজনৈতিক আদর্শ সামনের দিকে নিয়ে যেতে চান, সেই ব্যাপারে বক্তব্য দিতে পারছেন। এখন এক্ষেত্রে যে জোটটা এখন 3 ভাগ যদি আমরা দেখি, তার মধ্যে আবার সমমনা বিভিন্ন দল আছে। তারা তো ঐতিহাসিকভাবে বা বাংলাদেশের রাজনীতির মাঠেও
সবসময় কি একমতে ছিলেন? এবং নিজেরও কিন্তু কোনো বলছে এটা আদর্শিক কোনো জোট, একেবারে নির্বাচনী জোট। কোনো ক্ষেত্রে তাদের বিদ্বেষ, অন্তত প্রকাশ্যে আমরা যেটা দেখেছি, সেটা আমাদের অন্য রাজনৈতিক দলগুলোর বিদ্বেষের চাইতে আরো বরং বেশি মাত্রায় আমরা লক্ষ্য করেছি। যে আমরা যে বলি যে জামাতে ইসলামী বনাম বাকি যারা ছিলেন তারা কঠোর ভাষায় তাদেরকে আক্রমণ করেছেন। আবার এদেরও ভিন্ন ধরনের ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি আছে। সঙ্গে জামাতের যে রাষ্ট্র দর্শন চিন্তা, তার সঙ্গে অন্য ইসলামী আন্দোলন বা এদের নাই, সেটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে দিন শেষে এই যে এই ভাঙনটা ভোটের আমার কাছে মনে হচ্ছে যদি আমরা আগের আলোচনাগুলো ধরে নিই, ধরুন আরো 10 বছর আগে, 20 বছর আগে, বা আমরা যে পরম্পরাটা তাদের দেখেছি, যে বিবর্তনগুলো এই দলগুলো দেখেছি, তো তাতে তো প্রাথমিকভাবে মনে হয় যে ভোটের সুবিধা ছাড়া আমি আর কোনো কিছু দেখি। এখন যদি একটা জায়গায় তাদের এমন কোনো ঐক্যমত হয়ে থাকে ভেতরে ভেতরে যে আমাদের যত বিভেদই থাকুক আমরা ইসলাম বা ইসলামী শরিয়া ভিত্তিক কিছু না কিছু করব, পূর্ণাঙ্গ না হোক, তাহলে সেটা ভিন্ন কথা, সেটা আমাদের জানা নেই বা জানতে হয়তো সময় লাগবে। আর অন্যথায় তো মনে হয় যে তারা আসলে আসন কতটা ভালো করতে চান, কে কতটা ভোটের রাজনীতিতে ভালো করতে চান, সেটাই হয়তো উদ্দেশ্য ছিল। এখন কতটা যেটা তার ইসলাম শাসনতন্ত্র যেটা বলছেন যে তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করা হয়নি, এখন মূল্যায়নে তো অনেক রকম অর্থ হতে পারে। আপনি চাইলেন 50টা সিট, আমি দিতে চাইলাম 25টা, আপনি বলতে পারেন আমি অবমূল্যায়িত হয়েছি। আর ইনসাফ তো অনেক বড় ব্যাপার। আমি যদি ইনসাফের অর্থ এইভাবে করি যে একটা ন্যায় বিচার, এখন ন্যায় বিচার জোট গঠন করতে গিয়ে কি ন্যায় বিচার তারা পেয়েছেন বা পাননি, সেটা হাতে বেশি সময় নেই। সাথে একটু যুক্ত করতে চাই, একদিকে জোটের ভাঙন, একদিকে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আমরা দেখলাম আত্মপ্রকাশ এনপিএ। এই নতুন প্ল্যাটফর্মটিকে আপনি কিভাবে? আমি দুটোকেই যদি খুব দ্রুত বলি, যে আগের ভাঙনটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়নি, এবং হয়তো দেন দরবার তাদের মেলেনি, এবং মেলার কথা ছিল বলেও মনে হয় না। তো সেক্ষেত্রে এখন তারা নিজস্ব আদর্শের ভিত্তিতে কতটুকু ভালো করবেন সেটা হয়তো আগামী বিশ্লেষণের ব্যাপার। নতুন প্ল্যাটফর্মটা, এর আগের যে দলটা তরুণরা এনসিপি গঠন করলেন, সেটার তো আমরা এক ধরনের ভাঙন লক্ষ্য করেছি। বিশাল প্রত্যাশা নিয়ে তারা তৈরি করছেন, বিশেষ করে এই জোটে যাওয়া, জামাত সংলগ্ন হওয়া আর একটা নতুন ধরনের চ্যালেঞ্জের মুখে দলটাকে ফিরেছে, এবং বড় একটা অংশ সেখান থেকে বেরিয়ে গেছেন। তো তারা একটা জোট গঠন করেছেন। সেই জোটে শুধু তারা না, আরো অনেকে শিক্ষার সংগঠনগুলো ছিল। নতুনত্বের আশ্বাস আমি মনে করি যেটা সাধুবাদ জানানো উচিত আমাদের, যে তরুণরাই তো একটা বড় নেতৃত্ব দিয়েছেন। সেক্ষেত্রে আমরা যত আলোচনা এতক্ষণ করছি সব কিন্তু সে পুরনোদের নিয়ে, পুরনো ধারার রাজনীতি। তো নতুন ধারার রাজনীতির বন্দোবস্ত যত জোরালো ভাবে শোনা গিয়েছিল ততটা জোরালো আর পরে থাকেনি। কিন্তু আমরা নিশ্চয়ই লক্ষ্য করব যে এটা তো একটা জোট, একত্রিত তারা হয়েছেন বা একটা প্ল্যাটফর্ম বলা হচ্ছে, যে নতুন প্ল্যাটফর্ম এনপিএ, নতুন রাজনীতির একটা। আমি ওই আলোচনায় যদি ফিরে আসে, দেখুন আমরা শুরুতে যে মধ্যপন্থার কথা বলছিলাম, এই মধ্যপন্থার কথা বলাও একসময় একটা অন্যায়ের মতো মনে হতো, এবং ধর্মভিত্তিক দলগুলো সেটাকে আক্রমণ করতো, যে মধ্যপন্থা মানেই এক ধরনের বোধহয় পশ্চিমা রীতি, এক ধরনের ধর্মবিরোধী বা ইসলাম বিরোধী। আমরা তো মধ্যপন্থার বাংলাদেশ বলতে সে মধ্যপন্থার বাংলাদেশ বলিনি, আমরা বলেছি এটা গণতান্ত্রিক বাংলাদেশ, ন্যায্যতার ভিত্তিতে একটা বাংলাদেশ। ধর্মকে এখানে ছিল না, বা ধর্মকে তো বাদ দেবার কথা কখনোই বলা হচ্ছে না, কখনোই তো বাংলাদেশে সে অবস্থায় যায়নি। কিন্তু ধর্মের একটা উদার দিক আছে, এবং ধর্মকে কতটা আপনি রাষ্ট্র পরিচালনায় ব্যবহার করবেন এবং কতটা এটাকে একটা পলিটিক্যাল ইসলাম হিসাবে আপনি দেখবেন, সেটা তো আলোচনার সুযোগ আপনার সবসময় আছে। কিন্তু মানুষের জীবন আচরণ, মানুষের ব্যক্তি জীবন, সবকিছুর বাইরে তো আমরা ধর্মকে তো এর বাইরে থেকে আনিনি। এবং দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখন আপনি ধর্মীয় বিধান চলেন, আপনি পারিবারিক ক্ষেত্রে বলেন, ভূমির ক্ষেত্রে বলেন, আরো অসংখ্য ক্ষেত্রে আপনার সুযোগ রয়েছে। আমরা যে একেবারে এর বাইরে আছি তা তো না, এটা কার্যকর হোক না হোক ব্যাংকিং সেক্টরেও আপনার অনেক ধরনের বিষয় রয়েছে। তো এই যে আলোচনা এখন বলছে সেটা হলো যে হঠাৎ করে ধর্মপছন্দ দলগুলো মানে এমন বলা শুরু করলেন যেন আগের অবস্থাতে তারা ফিরে এসে একটা হঠাৎ করে উদার নৈতিক বাংলাদেশের দিকে যাচ্ছেন। এবং কোনো একটা জামাতে ইসলাম যখন ঘোষণা দিল যে যারা কাজ করবেন, যেটা জাতীয় বা বিভিন্ন শব্দে তারা বলছেন, কখনো ঐক্যমতের কখনো জাতীয় সরকার, সেটা কিন্তু কিছুটা হলেও একটু বিস্ময়কর থাকে, যে তাহলে কি জামাতে ইসলাম তার আগের অবস্থা থেকে সরে এসে কেবলমাত্র সরকার গঠনের কারণেই এই ধরনের বক্তব্য দিচ্ছেন কিনা, বা প্রকৃতপক্ষে তারা সরে আসতে চাইছেন কিনা। এরকম একটা প্রেক্ষাপটে আপনি যে কথাটা বললেন যে নতুন প্ল্যাটফর্মটা, সেটা দুই দিক থেকে। একদিকে হলো এনসিপির অবস্থানগত অস্পষ্টতা, এটা আসলে অস্পষ্টতা যে তাদের মধ্যে আসলে কোন দিকটা জোরাল, মানে তারা কি আসলে তাদের নীতি নির্ধারকদের মধ্যে ধর্মপছন্দ দলগুলোর সঙ্গে কেবলমাত্র জোট বা অন্য কোনো আদর্শিক তাদের যোগাযোগ আছে কিনা। কারণ তারা কিন্তু বলছেন যে এই জোটের প্রত্যেকের পক্ষে তারা সমানভাবে কাজ করবেন, তার মধ্যে আদর্শের পক্ষে আপনি কাজ করছেন। আবার ওই জোটের বড় অংশ ঘোষণা দিচ্ছে যে জাতীয় ক্ষেত্রে ঐক্যমতের জন্য তারা এক ধরনের ছাড় দিতে প্রস্তুত। ফলে এগুলো কৌশলগত অবস্থান মনে হয়, তো এই পরিষ্কার না। সুতরাং এই এক ধরনের আপনি বলতে পারেন অতি কৌশল ক্ষমতায় যাওয়া
আসন পাওয়ার যে রাজনীতির একটা বাতাস বইছে শুধু ভোটের মাঠে, শুধু সুবিধার ভোটের জন্য। মাঠে, সেখানে আমি মনে করি যে এই প্ল্যাটফর্মটা, আমি আগেই বলেছি প্ল্যাটফর্ম যাদেরকে আমরা চিনি, অনেকেই আমাদের পরিচিত মুখ, অনেকে আমাদের শিক্ষার্থী ছিলেন এবং যারা ছাত্র সংগঠন রাজনীতি করেন তারাও পরিচিত, আপনারাও পরিচিত, আপনাদের অনুযোগ প্রতিমা অনেকেই আছেন। তো এরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এরা সবাই যে একমতের তা না, এরা কেউ বাম ঘরানার আছেন, কেউ এই আন্দোলন থেকে বেরিয়ে আসছেন, কেউ অন্যান্য দলের সঙ্গে ছিলেন। শিক্ষার্থী জীবনে তাদের অনেকের সম্পর্কেই আমরা জানি, কিন্তু ভালো দিক হলো যে তারা একটা জায়গায় আসছেন। কিন্তু আমরা যে জায়গাগুলোতে খেয়াল রাখবো, শুধু আপনি আমি কেন, নিঃসন্দেহে দর্শক শ্রোতা বা যারা রাজনীতিতে আগ্রহ আছেন, যে তাদেরকে কারো উপদেশ দিচ্ছেন, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার কাছে মনে হয়েছে যে এই পথ দেখাচ্ছেন কারা। এই শিক্ষার্থী আন্দোলনের পরে শিক্ষার্থীরাই এমনভাবে আমাদের পথ দেখিয়েছেন যে আগের প্রজন্মের উপদেশ হয়তো অতটা প্রয়োজন না, যদিও অনেক উপদেশদাতাকে আমরা দেখেছি সামাজিক মাধ্যমে অন্যান্য ক্ষেত্রে, এটা কিন্তু জরুরি। সুতরাং তাদের আদর্শিক নেতৃত্বে বা আদর্শিক ব্যাপারগুলো বিশ্লেষণের জন্য কারা আছেন অগ্রভাগে, কারা তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন বা উপদেশ দিচ্ছেন, সেটাও কিন্তু নির্ভর করবে যে আসলে প্ল্যাটফর্মটা কিভাবে সামনের দিকে এগোচ্ছে। এখন দেখুন, এটা আপনি উন্নয়ন কাজের জন্য প্ল্যাটফর্ম করার, অ্যাডভোকেসির জন্য প্ল্যাটফর্ম করা, রাজনৈতিক প্ল্যাটফর্ম আলাদা জিনিস। মাঝে মধ্যে আমাদের পলিটিক্যাল প্ল্যাটফর্মগুলো অনেকটা ওই আপনি যোগাযোগের শিক্ষার্থী অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতো হয়ে যায়। হ্যাঁ, অ্যাডভোকেসি একটা আছে, কিন্তু রাজনীতি তো আরও অন্যরকম, সেখানে অনেক স্তরে কাজ করে। তো বহু মতের, বহু পথের এখানে তরুণদের দেখছি, কিন্তু তারা যদি সত্যি মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র থেকে তারা বলেছেন সাম্য, মানবিক মর্যাদা এবং আমাদের ন্যায় বিচার, এবং তার সঙ্গে আরও যোগ করেছেন জলবায়ু, পরিবেশ, পৃথিবী, যেটা আমার খুব ভালো লেগেছে, যেটা ভবিষ্যতের বড় এজেন্ডা। তো সব মিলে তারা যদি কাজ করেন, কিন্তু দেখতে হবে যে প্ল্যাটফর্ম তো এটা, যে আপনি যেটা বলছেন, সেই প্ল্যাটফর্মের আবার অনেকের নিজস্ব দল আছে, তারা নিজস্ব অন্য সংগঠনের সঙ্গে যুক্ত। সুতরাং তারা কি ভবিষ্যতে নির্বাচনের দিকে যাবেন, নাকি তারা একটা ক্যাম্পেইন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবেন, একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবেন, সেটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি যে রাজনৈতিক প্রেসার গ্রুপ, রাজনৈতিক প্ল্যাটফর্ম আর রাজনৈতিক অ্যাডভোকেসি অন্যদের থেকে আলাদা। তো তারপরেও তারা এক হয়েছেন, একটা ভালো বার্তা তারা দিচ্ছেন, আমরা সাধুবাদ জানাই, এবং তরুণরাই তো আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবেন। মহৎ উদ্যোগের আজকের আলোচনা শেষ করতে চাই মর্মান্তিক ঘটনা দিয়ে। নিঃসন্দেহে আমরা জানি যে উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত 2 পরিবারের 6 জনে, যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, আসবাবপত্রের ভিড়ে মৃত্যু ফাঁদ, হাসপাতালে নেওয়ার পথে, এবং এই যে খোদ রাজধানীতে বারবার এক একটা দুর্ঘটনা ঘটছে, তারপরে মৃত্যু ফাঁদ, আপনি কিভাবে দেখছেন? আসলে এর থেকে প্রতিকার মিলবে কিভাবে, কি থেকে এটা ঘটেছে আমি এটা জানি, আমরা কেউ জানি না। আমি বিশেষজ্ঞ হবার ভানও করবো না, কারণ এখনো পরিষ্কার না। এটা খুবই বিশেষায়িত একটা বিষয়, আমাদের যে কোনো আলোচনা করাটা ঠিক হবে না। আমরা মোটা দাগে যেগুলো দেখতে পারি বা খালি চোখে যেগুলো দেখি, এবং এর আগেও বহুবার আমরা আলোচনা করেছি, এটা একটা আবাসিক ভবন। অন্যগুলোর ক্ষেত্রে তো বাণিজ্যিক ভবন ছিল, কিংবা রাসায়নিক দ্রব্যের গুদাম ছিল, নানান রকম, সেগুলো আমরা জানি, সিলিন্ডারের। এটা তো একবারে পুরো দস্তুর একটি আবাসিক ভবন। আমাদের সম্ভবত অনেকগুলো বিষয় আমাদের মনোযোগ দেওয়ার দরকার। আমাদের ফায়ার এক্সিট নাই, যে এরকম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঢাকা শহর এখন সম্ভবত পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের একটা, এবং এত পরিমাণে বহুতল ভবন, সম্ভবত যারা বহুতল ভবন আবিষ্কার করেছিলেন শিকাগো, নিউ ইয়র্কে আমরা এখন ছাড়িয়ে যাচ্ছি এরকম অবস্থা। কিন্তু আপনি যদি ভাবেন যে একটা অগ্নিকাণ্ড ঘটলে বা কোনো জরুরি অবস্থা ঘটলে আপনি কোনো পথ পাচ্ছেন না যেখান থেকে বাকি মানুষদেরকে আপনি উদ্ধার করবেন, সেটা বাণিজ্যিক ভবন হোক, সেটা আপনি আবাসিক ভবন হোক, বা অন্য যে কোনো ধরনের ভবন হোক। তার সঙ্গে এই আলোচনা কিন্তু বেশ পুরনো, যে আমরা এখন গৃহসজ্জা সবাই করতে চাই, কিন্তু অধিক দাহ্য বস্তু দিয়ে আমরা সেই কাজগুলো করছি কিনা। আমরা কিন্তু এই দায় শুধুমাত্র ব্যবহারকারী বা ভোক্তার উপরে দেব না, যিনি সরবরাহকারী তাকেও কিন্তু দায়িত্ব গ্রহণ করতে হবে। যারা ইন্টেরিয়ার নিয়ে কাজ করছেন, এখন মানুষের সক্ষমতা বাড়ছে, তার আগ্রহ বাড়ছে, তিনি ঘর সাজাতে চান, কিন্তু যিনি এই সামগ্রীগুলো দিচ্ছেন তারও একটা দায়িত্ব কিন্তু আছে। আপনি বলছিলেন যে সবকিছু আমরা পশ্চিমা অনুকরণ করে, এবং এইবার আসুন ভবন নির্মাণ, আমাদের এই আলোচনাগুলো কিন্তু স্থপতিদের করতে হবে, এবং এই আলোচনাগুলো নিতে হবে তাদেরকে। যত অর্থনৈতিকভাবে আপনি অগ্রসর হবেন, যত নগরায়ণ হবেন, তত নগর বিশেষজ্ঞ স্থপতিদের গুরুত্ব বাড়বে এবং তারা গুরুত্বপূর্ণ অংশীজনে পরিণত হবেন। সেক্ষেত্রে একটা নগর পরিকল্পনার ত্রুটি তো আমাদের আছে, বাস্তবায়নের ত্রুটি তো আছে, কিন্তু ভবন যেগুলো তৈরি হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমরা একেবারে অনুকরণ করছি, যেটা আপনার পরিবেশ প্রতিবেশ বা আপনার আবহাওয়া জলবায়ুর সঙ্গে যায় না। আপনি তাদের মতো নির্মাণ সামগ্রী ব্যবহার করছেন, তাদের মতো একই ধরনের নির্মাণ রীতি আপনি ব্যবহার করছেন, একই রকম নকশা করছেন। আপনাকে মনে রাখতে হবে যে আপনার এই দেশের অবস্থায় কখন কি ধরনের প্রয়োজন, কোথায় আপনার বায়ু প্রবাহের প্রয়োজন পড়বে, কোথায় আপনার খোলা জায়গা রাখার প্রয়োজন পড়বে। আগুন, এই ধরনের বহুতল ভবনে আগুন ধরতেই পারে। আগে তো আমরা বহুতল ভবনে থাকতাম না, তখনকার অগ্নিকাণ্ড আর এখনকার অগ্নিকাণ্ডের এক ধরনের না, রীতি আলাদা। আগেও যে আগুন ধরতো না
সেটা না। এখন আগে একটা কাঠের আগুন বা কোনো কিছু থেকে টিনের ঘরের আগুন ধরে যাওয়া আর এই আগুন ধরার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তাহলে এই ব্যাপারে আমাদের মনোযোগী হতে হবে, কি নির্মাণ সামগ্রী ব্যবহার করছি, কিভাবে করছি। একাধিকবার কিন্তু আমরা এই উদাহরণ পাচ্ছি যে ছাদে যেতে পারছেন না। একদিকে হচ্ছে আপনার এমার্জেন্সি এক্সিট নাই, সেটা রান্নাঘর থেকে হোক, অন্য কোনো কারণ, আমরা নিরাপত্তার দোহাই দিয়ে হতে পারে, দুই ভবনের মাঝে আমরা জায়গা রাখছি না এবং এক ধরনের যে যার মতো করছে লাগোয়া, সুতরাং সেটাও একটা জটিলতা তৈরি করছে। এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে যে এই যে বিষয়গুলো হলো যে নির্মাণ সামগ্রী যেগুলো অধিক দাহ্য বিষয়, তো সবকিছু মিলে এটা আসলে একক উত্তর নাই। আমি এটা নগর পরিকল্পনার দিকে আবারও সেই পুরনো কথা, নির্মাণের ক্ষেত্রে আপনি অভ্যন্তরে কি ব্যবহার করছেন। তবে আমরা গভীর সমবেদনা জানাই, মানে এটা তো অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা যেন আর খারাপ সংবাদ না শুনি এবং এই আলোচনাগুলো যেন যারা বিশেষজ্ঞ আছেন, যারা নীতি পরিকল্পনাবিদ আছেন, তারা শোনার জন্য না শোনেন যে আজকের অনুষ্ঠান শেষ হলো, সবাই বললো কার্যকর একটা পদক্ষেপ তারা গ্রহণ করেন। স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এই পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত